হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরএসিডি পডকাস্ট। আমরা গত 7টি এপিসোডে কথা বলেছি প্রিমিয়ার লিগের ট্রেডিশনাল টপ 6 ক্লাব এবং লা লিগার টপ 2 ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা নিয়ে। আজকে আমরা বাকি তিনটা মেজর লিগের টপ টিম তিনটা নিয়ে কথা বলবো। টিমগুলো হচ্ছে বায়ার্ন মিউনিক, পিএসজি এবং জুভেন্টাস। আর আমাদের সাথে কথা বলার জন্য আজকে আছে আশিকুর রহমান ভাই, উনি কথা বলবেন বায়ার্ন মিউনিক নিয়ে। আমাদের সাথে আছে আলিফ মাহমুদ, ও কথা বলবে পিএসজি নিয়ে, এবং আমাদের সাথে আছে নাফি, ও কথা বলবে জুভেন্টাস নিয়ে। তো আমরা যদি শুরু করি, প্রথমে আমরা যেহেতু আশিক ভাই সিনিয়র প্লাস বায়ার্ন মিউনিখ এখন কারেন্ট ইসিএল চ্যাম্পিয়ন, আমরা আশিক ভাইকে দিয়ে শুরু করতে চাই। তো আপনার কাছে আমি রিভিউ, ডাইরেক্ট রিভিউ নিব না, কারণ রিভিউ তো বায়ার্ন মিউনিখ ট্রেবল দিচ্ছে, আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আর সম্ভব। আপনার কাছে যদি আমি শুনতে চাই যে গত সিজনটা যখন শুরু হলো, নিকো কোভাচ যখন কোচ ছিল, সিজন শুরুর সময় আসলে আপনার এক্সপেকটেশন কি ছিল? সরি। মানে গত সিজনটা যখন শুরু সিজন হলো শুরু। তখন তো হ্যাঁ, নিকো কোভাচ তো কোচ ছিল, ওই সময় আপনার এক্সপেকটেশন আসলে কি ছিল? নিকো কোভাচের সময় আসলে এক্সপেকটেশনের ব্যাপারটা হলো সিজনের একদম শুরুতে আমাদের যদি পজিটিভ কোনো দিক থাকে সেটা ছিল লেভানডস্কি জাস্ট ভালো ফর্মে ছিল সিজনের একদম শুরুতে। জাস্ট টানা প্রথম কয়েক ম্যাচে বেশ ভালো গোল পাইছে, বাট ওভারঅল টিম পারফরমেন্স তো তখন আশানুরূপ ছিল না। বা গত সিজনে আমরা দেখছি যেখানে আমরা মোটামুটি বুন্দেসলিগা সিজনের শুরুতে ধরেই নেই যে বুন্দেসলিগা জিতবো, আর কিছু না হইলেও বুন্দেসলিগাটা মোটামুটি কনফার্ম। ওটাও গত সিজনে আমাদের একদম জাস্ট 2 পয়েন্টের ব্যবধানে আমরা গত সিজনে মানে বুন্দেসলিগাটা জিতছিলাম। তো এই সিজনের শুরুতেও আমাদের যখন মানে এই যে ফ্রাঙ্কফুর্টের সাথে হারলো 10 নম্বর ম্যাচে গিয়ে, তো হ্যাঁ, তখন তো এক্সপেকটেশন আসলে তেমন কিছু ছিলই না, কারণ ফ্রাঙ্কফুর্টের সাথে 5-1 হারা অবশ্যই এটা আমরা আশা করি নাই কখনো। ফ্রাঙ্কফুর্ট অবশ্যই। আমাদের জিততেই পারে বা আমরা অ্যাওয়ে ম্যাচ হারতেই পারি, এটা স্বাভাবিক, কিন্তু অবভিয়াসলি 5-1 হারাটা স্বাভাবিক না বায়ার্নের জন্য। তো তখন আসলে এক্সপেকটেশনটা মোটেও ছিল না বললেই চলে। বা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়তো বা তখনও ভাবছিলাম যে হইতেও পারি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতবো সেটা আসলে ভাবা হয় নাই, কারণ লিভারপুল তখন অসাধারণ ফর্মে আসলে। তো আর আরেকটা ব্যাপার ছিল যে ইনজুরির প্রবলেম। আমরা এই যে লুকাস হার্নান্দেজকে কিনলাম 80 মিলিয়ন ইউরো দিয়ে, তো তারপরে সে ইনজুর্ড হয়ে গেল। আমাদের মেইন ডিফেন্ডার শুলে সেও ইনজুরিতে, ইভেন কোমান ইনজুরিতে চলে গেল। তারপরে এরকম বেশ কিছু ইনজুরি ছিল। ইভেন কোভাচের আরেকটা যে প্রবলেম ছিল, মানে আমাদের জন্য, মানে আমাদের টিমের জন্য হয়তো বা এটা ঠিক ছিল না। যেমন কোভাচ যখন অবভিয়াসলি উনি অনেক ভালো একজন কোচ, যখন সে ফ্রাঙ্কফুর্টের কোচ ছিল তখন বেশ ভালো করছিল সে। ইভেন এই কারণেই কিন্তু বায়ার্নে আনা যে হয়তোবা অনেক বেশি ডেভেলপ করতে পারবে টিমকে। কিন্তু যেটা হলো যে কিছু মানে স্টেবিলিটির অভাব ছিল। যেমন কিমি এই রাইট ব্যাকে খেলে, আবার ডিফেন্সিভ মিডে খেলতেছে এক ম্যাচ। বা পাওয়ার্ডের ক্ষেত্রে যেটা হইতেছিল, সুলে ইনজুরিতে পড়ার পর সে সেন্টার ব্যাকেও খেলতেছে, আবার এক ম্যাচ রাইট ব্যাকে খেলতেছে, এটা একটা প্রবলেম ছিল। ইভেন আলাবাকে হঠাৎ করে সেন্টার ব্যাকে নিয়ে আসলো, আবার অনেক ম্যাচ সে লেফট ব্যাকেও খেলছে, আবার লুকাস হার্নান্দেজ সেন্টার ব্যাকে খেলে, লেফট ব্যাকে খেলে, এটা একটা প্রবলেম ছিল। খুব বেশি রোটেশন ছিল। যদিও আমরা মানে সবাই মোটামুটি জানে যে বায়ার্নের সব প্লেয়ারই মোটামুটি ভার্সেটাইল, বাট স্টিল প্রত্যেকটা ম্যাচে এভাবে সবাইকে সাফল করলে প্রবলেম হয়ে যায়, যেটা আমাদের হ্যান্সি ফ্লিক আসার পরে করে নাই। সে একদম কনস্ট্যান্ট ফিক্সড 11 নিয়েই খেলছে যতটা সম্ভব। যদি সে মানে রোটেট না করা একদম জরুরি হয় সেই ক্ষেত্রে রোটেট করছে, বাট তাছাড়া তাকে আমি কখনোই খুব বেশি রোটেট করতে দেখি নাই। তো আমরা যেহেতু সিজন আর শুরুর কথা দিয়ে শুরু করলাম, আমি একটা যদি প্রশ্ন করি যে লেরয় সানে, ওর সাথে কিন্তু মানে গত সিজনেই প্রায় ডিলটা হয়ে যেত, তবে হচ্ছে এসিএলটি আর হলো সানের পরে ডিলটা আর কি ক্যান্সেল ছিল। তো ওই সময় সানের ডিল ক্যান্সেল হতে আপনাদের মানে যদি বায়ার্ন ফ্যানদের ইমপ্রেশন কেমন ছিল আসলে? সানের ডিল ক্যান্সেল হওয়ায় ওইটা তো অবভিয়াসলি একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ আমরা তো অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে সানে আসবে। এই রিউমারটা অনেক মানে মোটামুটি সে গত সিজন থেকে এই রিউমারটা চলতেছিল যে সানে আসতে চায় বা বায়ার্ন আনতে চায়। তো তারপরেও মানে যে একদম টিম কিছু করতে পারবে না এমন কিছু মনে হয় নাই। বাট শুরুটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ছিল তখন, মানে এতটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে সানের ডিলের চেয়েও মানে শুরুটাও বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল আসলে। কারণ ওকে। ফ্র্যাঙ্কফুর্টের কাছে আমরা যখন 5-1 হারলাম, তার আগে আমরা এত বড় ব্যবধানে হারছিলাম লাস্ট সেই 2012 সালে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডের কাছে 5-2 হারছিলাম। তো তারপরে আসলে এত বড় ব্যবধানে, হ্যাঁ রিয়াল মাদ্রিদের সাথে হারা ছিল, ওটা তাও 4-0 ছিল, অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদের কাছে, সেটা ফ্র্যাঙ্কফুর্টের কাছে না। তো দুইটা ডিফারেন্ট আসলে। ওকে। তো আমরা এবার শিফট করবো যে কারেন্ট ডিসেল জানার চাপ, পেজ জেনে বলবে এবার হচ্ছে আলিফ, যদি গত সিজনের একটা রিভিউ।
আমি যদি মানে জিজ্ঞেস করি যে মানে আচ্ছা, তো ফ্রান্স কিন্তু পিএসজি তো মোটামুটি লিগ ওয়ানটা জিতবে সবার ধরাই আছে, কিন্তু কথা হচ্ছে ইউসিএল এর ফাইনাল, এটা কি সিজনের শুরুতে তোর এক্সপেকটেশন ছিল? আচ্ছা, ভালো কোয়েশ্চেন। প্রথমেই বলি আসলে মানে পিএসজির সাকসেস বা যেটাই বলি এটা আসলে যদি বলতে হয় তাহলে কেউ যদি বলে যে লিগ ওয়ানে হচ্ছে আমরা টপে ছিলাম বা হচ্ছে আমরা ফ্রান্সের ডোমেস্টিক সব কাপ জিতছি, তাহলে কিন্তু এটা দিয়ে তার সাকসেস বলা যায় না, কারণ আমরা সবাই লিগ ওয়ানের মোটামুটি পজিশন জানি, মানে বাস্তবতে এটাই যে আসলে টিমগুলো অত ভালো মানের না। তো সেদিক থেকে দেখা যাচ্ছে গত সিজনে হচ্ছে আমরা লিগ ওয়ানে হচ্ছে মানে টপে ছিলাম, এটা স্বাভাবিক, যদিও লিগটা সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে একটু ভালো বোঝা যেত। বাট তারপরে যতটুক ছিলাম ওর মধ্যে হচ্ছে মানে আমাদের সেকেন্ড পজিশন মার্সের চেয়ে হচ্ছে 12 পয়েন্ট আগায় ছিলাম। নর্মালি এরকমই থাকে, সো এটা নিয়ে বেশি কিছু বলবো না। আর যদি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা বলি, হ্যাঁ মানে পিএসজির মতো একটা টিম যারা হচ্ছে অলরেডি সবার কাছে চোকার মানে খেতাব পায়, তারপর হচ্ছে যে মানে এর আগেও দেখছি আগের কয়েকটা ইউসিএল এ হচ্ছে বিগ ম্যাচে হচ্ছে চোখ করতো বা হচ্ছে খুব মানে ম্যানির সঙ্গে হারলো, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, এরকম মানে করেই আসতেছে। সেই জায়গায় হচ্ছে ফাইনালে আসছে অবশ্যই অনেক হ্যাপি এবং অনেক মানে কি বলবো স্যাটিসফাইড। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ লিগের শুরুতে এক্সপেকটেশন ছিল কিনা, না ফাইনাল পর্যন্ত ছিল বলে মনে হয় না, কারণ হচ্ছে আসলে ভাবি নাই যে ফাইনাল পর্যন্ত আসবে, বাট আলটিমেটলি দেখা গেছে যে হ্যাঁ সবচেয়ে ভালো লাগছে আমার হচ্ছে ডটমুন্ডের সঙ্গে কামব্যাকটা, এরপরে আসলে কনফিডেন্সটা বাড়ছে যে না আসলে মনে হচ্ছে এবার কিছু একটা হবে সবকিছু মিলায়। তো শেষ পর্যন্ত আমি যদি বলি, হ্যাঁ পার্সোনালি আমি হ্যাপি যে রানার্স আপ পর্যন্ত গেছি, সামনে ইনশাআল্লাহ আরো ভালো কিছু ধরে রাখতে পারলে দেখা যাক, এই আর কি, এই হচ্ছে। ওকে, আমরা এবার নাফির কাছে শিফট করব। জুভেন্টাস, তো জুভেন্টাস গত সিজনে যদি আমরা দেখি তারা সিরিয়া জিতছে, তবে ইটালিয়ান কাপের ফাইনালে হারলো, আর হচ্ছে ইউসিএল এ তো লিওনের কাছে রাউন্ড অফ জি। 16 আউট। তো যদি জুভেন্টাসের মানে আসলে সিজনের শুরুতে এক্সপেকটেশন অনুযায়ী সিজনটা আসলে কেমন গেল? তো আমি আসলে আহ, মানে সিরিয়ার ফ্যান, যত না ইউভেন্টাসের ফ্যান। আসলে আমি তো চাচ্ছি, আমি মানে একটা কথা চাইছিলাম যে অন্য কোনো একটা টিম লিগ জিতুক। এবার আসলে কিন্তু যেমনি সিজনটা আগাইছে, খুবই পসিবল ছিল যে আরেকটা টিম লিগ জিতে যাবে, কিন্তু ওই যে লাজিও আর ইন্টার, এরা আসলে এত চোখ করছে, এত চোখ করছে যে আসলে মানে ওরা এত অনেক যেটা ম্যাচ ছেড়ে দিছে। যেমন লাজিও মানে আটালান্টার সাথে 2-0 লাগায় গেছে, লাস্টে গিয়ে দেখি যে 3-2 হারছে। তো মানে এরকম মানে অনেক সিজন লাস্টে লাজিও খুবই খারাপ খেলছে, এই জন্য ইউভেন্টাসের মানে লিগটা জিতছি যে এটাও লাগ বলবো না ঠিক, বাট ইউজের ডমিনেন্ট ফ্যাশন যেটা বায়ার্ন বা পিএসজি ওদের নিজস্ব লিগের ডমিনেন্ট ফ্যাশনটা শো করে, সেটা এবার কিন্তু ইউভেন্টাস জিত করতে পারে না। তো লিগ জিতছে বা স্টিল যে লিগের ইউভেন্টাস যে স্ট্যান্ডার্ড যেটা, ওটা কিন্তু মেনটেন হয় নাই। আর লিগ কাপের ফাইনালেও আসলে ফাইনালটাই আমি দেখে, খেলা নেপোলির সাথে খেলা ছিল, খুবই মানে খেলাটা আসলে খুবই সাবস্ট্যান্ডার্ড একটা খেলা দিচ্ছিল। নেপোলি খুব ভালো খেলা তা নাই, তাও ইউভেন্টাস ওদের ডমিনেট তো দূরের কথা, মানে খুবই ভীতু মার্কা একটা খেলা দিছে, যেটা আসলে আহ যেটা ইটালির টপ টিম থেকে এক্সপেক্টেড না। প্লাস নেপোলি তো উইকেন্ড একটা টিম এখন। এবার ইউসিএল এর লিওনের সাথে নকড আউট পারফরমেন্সটাও তো যদি একই, যেটা লিওনও যে খুব বড় টিম তা না, বাট ওদের সাথেও ইউভেন্টাস ওদের যে একটা সোয়াগার আছে, ওদের একটা ক্লাস আছে বিগ টিম হিসাবে, সেটা কিন্তু ওরা কোনোভাবে মেনটেন করে নাই। ওরা ওদের আহ সারি বল যেটা করতে গিয়ে আসলে সারি বলও হয় নাই, আবার ক্লাসিক ইতালিয়ান যেটা ইউভেন্টাস অ্যালিগ্রি যেটা মেনটেন করতো, এটা মানে যে কি বলে প্রোঅ্যাক্টিভ ফুটবল, যে তাও হয় না, কিছুই হলো না। শেষ পর্যন্ত আমরা ওই যে লাস্টে গিয়া লিওন তেমন একটা পেনাল্টি জোরে জিতে গেল ওই লেগটা। তো ওভারঅল ভেরি ডিসঅ্যাপয়েন্টিং সিজন ফর ইউভেন্টাস। ওকে, তো আমরা তোমার সাথেই থাকবো, আমরা যদি কন্টিনিউ করি। তো আউট হওয়ার পর তো সারি বলছিল যে সে কনভিন্স তাকে স্যাক করা হবে না, এটা একটা লং প্রসেস, হ্যাঁ, তবে তার পরের দিনে আবার ঠিকই স্যাক করছে সারি। হ্যাঁ, এরপরে কোচের অ্যাপয়েন্টমেন্ট, একটা রিউমার ছিল বা মানে অনেকে ধরছিল যে হয়তো বা পছন্দ হবে জি জুভেন্টাসের জি নিউ জি, কোচ, যেহেতু অ্যাভেলেবল অপশন ছিল। তবে কিন্তু একদম আউট অফ দ্য ব্লু আন্দ্রিয়া পির্লো কোচের পুরা সম্ভবত 3 দিন পুরাই। আগে হচ্ছে আন্ডার 19 টিমে কোচ করা হয়েছিল, 23 অথবা হ্যাঁ, 19-এ। তো এই যে আন্দ্রিয়া হ্যাঁ। পির্লোর যে অ্যাপয়েন্টমেন্টটা, এটা আসলে তোমার কাছে কতটুকু লজিক্যাল মনে হচ্ছে? যদি আমি নিজে ইউভেন্টাস প্রেসিডেন্ট অ্যাগনেলির জায়গায় থাকতাম, তাহলে আমার কাছে এট দ্য মোমেন্ট পচিতিনোকে আমি দিতাম দায়িত্বটা। কারণ আমাদের একটা জিনিস কনসিডার করা লাগবে, রোনালদোর আর মাত্র 1-2 বছর বাকি। এর মধ্যে আমাদের আসলে রিস্ক, এটা এখন ইউভেন্টাস পির্লোকে কনসিডার করতেছে লো রিস্ক হাই রিওয়ার্ড, যে পির্লোকে ওয়েজ কম দেওয়া লাগবে, কোনো বাই আউট ক্লাউজ নাই, কিছু নাই, আসবে ইউভেন্টাস প্লেয়াররা রেসপেক্ট করে, তো তারা অমনি লো রিস্ক হাই রিওয়ার্ড একটা ভাবতেছে। বাট যেটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগে, কারণ সিরিয়া আবারও জিততে পারে, বাট ইউসিএল কিন্তু রোনালদো ছাড়া আবার ওদের ক্লাস প্লেয়ার কবে আসবে এরকম একটা। সো রোনালদোর সাথে আমার মতে পচেতিনো ভালো অ্যাপয়েন্টমেন্ট হতো।
বাট পিরলোকে ওরা যেটা বুঝলাম যে ওদের ইউভেন্টাস ধরে নিচ্ছে জিদান এফেক্ট, যে ড্রেসিং রুমে যথেষ্ট ভালো প্লেয়ার আছে, এদেরকে যেন একটা ইউনাইটেড রাখতে পারে, এই জন্য তারা পিরলোকে দিচ্ছে। এখন এটা যে সবসময় কাজ করে তা না, বা যখন কাজ করে খুব ফ্যান্টাস্টিক্যালি কাজ করে, যেমন আমাদের জিদান হলেও কিছুটা বলা যায় টু বি অনেস্ট। ওই ক্ষেত্রে পিরলো বা জিদান এফেক্টের আশায় আর কি ইউভেন্টাস আছে যে এমনি করে যদি ইউসিএলটা সামহাও জিতে যায়। তো তোমার একটা কথা ছিল যে মানে জুভেন্টাস বোর্ড হয়তো ভাবতে যে অলরেডি মানে ওরকম কোয়ালিটি প্লেয়ার আছে, জাস্ট হচ্ছে তাদেরকে ইউনাইটেডে রাখার জন্য একটা ওরকম মানে কোচ লাগবে, নামের কোচ লাগবে। তো এই যে কথাটা যে জুভেন্টাসে কি আসলেই কোয়ালিটি প্লেয়ার আছে স্কোয়াডে এনাফ ইসিএল জেতার মতো? ওদের হলো আমার মতে সিরিয়া জেতার মতো কোয়ালিটি প্লেয়ারও আছে, সিরিয়া জেতার মতো আছে, বাট ইউসিএল জেতার মতো আসলে মেবি নতুন যে স্কোয়াডটা সেটাই আর দু একটা এডিশন করলে হয়তো পসিবল, বাট আগের স্কোয়াডটায় আর্থার, ওয়েস্টার্ন ম্যাককেনি, কুলুসেভস্কি এরা ভালো প্লেয়ার যথেষ্ট। তো এদের দিয়ে ইউসিএল এ ওই যে যদি মানে সবকিছু ক্লিক করে তার জেতা পসিবল, যদি সবকিছু একেবারে একসাথে ক্লিক করে তাহলে পসিবল। বাট জাস্ট ওই যে গ্রাইন্ড করে যে ম্যাচগুলো জেতা, যেগুলো এই যে এবার পিএসজির ম্যাচগুলো যদি দেখবেন, আটালান্টার সাথে ম্যাচটা 1-0 পিছিয়ে ছিল, লাস্ট থেকে 2-1 যে জিতলো, এই মেন্টালিটিটা কি মানে এই গ্রাইন্ড মেন্টালিটিটা হয়তো আসবে না এখনই, কারণ নতুন প্লেয়ার মেন যে কোর, এরা তিনজনই কোর হওয়া উচিত, ওয়েস্টার্ন ম্যাককেনি, আর্থার, কুলুসেভস্কি স্পেশালি, এরা কোর প্লেয়ার হওয়া উচিত। নতুন প্লেয়ারদের নিয়ে আসলে গ্রাইন্ডিং মেন্টালিটিটা হয়তো শুরুতে আসবে না। তো ওই হিসাবে আমার সবকিছু ক্লিক করলে হ্যাঁ পসিবল ইউসিএল যেটা, বাট ওই তো মানে ক্লিক করা লাগবে, মানে লো চান্স আর কি। ওকে, তো আমরা একটু সব টিমেরই মানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে একটু কথা বলবো। তো তোমার কাছে যে চলতেছে, আমি জুভেন্টাসের ডিফেন্স নিয়ে যদি আসি, একটা রিউমার মানে চলতেছে যে পিরলো হয়তো বা আবার ব্যাক থ্রিতে মানে কামব্যাক করবে। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাক ব্যাক থ্রি। থ্রিতে যদি হয় তাহলে তো যে কোনো ব্যাক থ্রি ফরমেশনে অবশ্যই উইং ব্যাকের ভূমিকাটা অনেক বেশি, অ্যাটাকিং এর অনেক জন্য হোক বেশি। বা ডিফেন্সের জন্য হোক। এখন কথা হচ্ছে জুভেন্টাসের যে উইং ব্যাক, এই দুইটা নিয়ে তোমার মতামত কি? ইউভেন্টাসের আমি উইং ব্যাকে ইউজুয়ালি ছিল দানিলো সান্দ্রো। দানিলো সান্দ্রো ভালো প্লেয়ার ছিল 2014 সালে, এরপর থেকে আসলে সান্দ্রো একটা সিজন ভালো খেলছে, বাট রিলায়েবল না এজ এ ফুল ব্যাক। দানিলো রিলায়েবল না, সান্দ্রো রিলায়েবল না। তো সান্দ্রোকে কি করবে আমি জানি না, বা দানিলোকে আমি যা শুনতেছি যে ওকে ওরা ইসেতে দিয়ে দিবে কি জানি, ব্যাক থ্রিতে মানে ডিফেন্সে সেন্টার ব্যাকে রাখবে, এটা রাইট সাইডের সেন্টার ব্যাক ওকে খেলাইতে পারে। তো উইং ব্যাকে আই গেস যদি যেহেতু কোনো লিঙ্ক নাই ইউভেন্টাসের, তাহলে ওদেরও কোয়াদ্রাদোকেই খেলাবে। এখন এজ আ রাইট উইং ব্যাক কোয়াদ্রাদোর পটেনশিয়াল ভালো, গুড, মানে নট মেবি গ্রেট বাট গুড। আর ফুল ব্যাকে সান্দ্রো নিয়ে আসলে খুব একটা আমি আশাবাদী একেবারেই না, অনেকবার ডিসঅ্যাপয়েন্ট করে ফেলছে অলরেডি। তো সেই হিসাবে ওদের স্পিনাজোলা আছে, তারপর একজন আছে পেলেগ্রিনি নামের একটা ইয়াংস্টার আছে, 20 বছর বয়সী লেফট ব্যাক। ওর জন্য সবাই ইউভেন্টাস ফ্যানরা, লোকাল ইউভেন্টাস ফ্যানরা ওকে নিয়ে আশাবাদী, ওর যে আন্ডার 23 খেলা দেখে। তো এই দুইজন কোয়াদ্রাদো রাইট উইং ব্যাকে, এবং লেফট ব্যাকে প্রবাবলি সান্দ্রোকে খেলাবে, বাট হাই পটেনশিয়াল বেশি পেলেগ্রিনি বা স্পিনাজোলার। ওকে, আমরা এবার আশিক রহমান ভাইয়ের কাছে আসবো বায়ার্নের স্কোয়াড নিয়ে। তো বায়ার্নের স্কোয়াড তো সম্ভবত মানে ইউরোপের মধ্যে অনেক, মনে হয় সম্ভবত না, সব থেকে কমপ্লিট স্কোয়াড আমার কাছে মনে হয় বায়ার্নের। এর সাথে আবার এবার অ্যাড হয়েছে অলরেডি সানে। আর ডিপার্চার যদি দেখি আমরা, মনে হয় থিয়াগো আলকান্তারা সম্ভবত চলে যাবে একটা ধরা শিওর। তো মানে আপনার কাছে যদি জিজ্ঞেস করি বায়ার্নের আসলে কোন ডিপার্টমেন্টে আপনার প্লেয়ার এখনো প্লেয়ার লাগবে বা ব্যাকআপ দরকার বলে আপনি মনে করেন? আমার যেটা আপাতত এখনো মনে হয় না যে নতুন করে কাউকে দরকার হবে। জাস্ট একটা প্রবলেম হবে, আমরা যদি আলাবা আসলে চলে যায়, থিয়াগো চলে যাবে এটা তো মোটামুটি ধরেই নিচ্ছি যে থিয়াগো হয়তো চলেই যাবে। আর আলাবার যে ব্যাপারটা, আলাবা থাকতেও পারে নাও থাকতে পারে, আনসার্টেন ব্যাপারটা। আলাবা গেলে একটা প্রবলেম হবে, সেটা হলো হ্যাঁ আলাবার বদলেও আমাদের প্লেয়ার আসছে, বাট আলাবা অনেক বেশি ভার্সেটাইল, এটা একটা সুবিধা আমাদের জন্য। সে সেন্টার ব্যাক খেলতে পারে, লেফট ব্যাক তো নর্মালি তার মেইন পজিশন, ডিফেন্সিভ মিডে খেলতে পারে বা সেন্টার মিডে। তো ব্যাপারটা ছিল যে যদি থিয়াগো চলে যায় তাহলেও হয়তো বা আলাবাকে আমরা সুইচ করে মিডফিল্ডে নিয়ে যেতে পারতাম, আর লুকাস হার্নান্দেজ সেন্টার ব্যাকে খেলতো। এখন যদি আলাবাও চলে যায় সেই ক্ষেত্রে হয়তো একজন রাইট ব্যাক অ্যাটলিস্ট দরকার হবে। তখন পাভার্ডকে যদি সেন্টার ব্যাকে নিয়ে আসা হয়, একজন ব্যাক রাইট ব্যাক, পার্মানেন্ট রাইট ব্যাক, বা যদি সুলে আর খেলে, লুকাস হার্নান্দেজ যদি সেন্টার ব্যাকে খেলে, আর তাহলে রাইট ব্যাক একজন দরকার, মানে পাভার্ডের একজন ব্যাকআপ দরকার অবশ্যই। কারণ যদি পাভার্ড আবার ইনজুর্ড হয়ে যায়, কিমিককে যদি রাইট ব্যাকে আনা হয়, সেন্টার মিডে খেলার মতো আমাদের আর কেউ নাই।
গর্সকে আর কিমিক এখন পুরোপুরি ফিক্সড, আর কুইসেন্স কেবল নতুন আসলো, জাস্ট গত সিজনে কয়েকটা ম্যাচ খেলছে। অবভিয়াসলি স্কিলফুল প্লেয়ার, বাট বিগ ম্যাচে টেম্পো ধরে রাখতে পারবে কিনা সেটাও দেখতে হবে। এই জন্য রাইট ব্যাকটা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি এখন। আচ্ছা, আমরা যদি একটু মানে মিডফিল্ডে যদি একটু দেখি, থিয়াগো যদি লিভ নেয়, থিয়াগোর মতো প্লেয়ার কিন্তু মানে থিয়াগোর যেরকম কোয়ালিটি বা যেই টাইপের প্লেয়ার সেই টাইপের প্লেয়ার বায়ার্নে তো আর নাই। গোয়েটস্কা তো বক্স টু বক্স, কিন্তু থিয়াগোর মতো পাসিং কিন্তু অবশ্যই নাই। তো আবার এবার জাভি মার্টিনেজ সম্ভবত চলে যাচ্ছে। তো সেন্টার মিডফিল্ডে বা আমরা যদি আমরা ক্যামেও দেখি, আগে সিজনে কিন্তু কঠিনও ছিল যে ক্যামে খেলতে পারে, চাইলে মুদারে ব্যাকআপ আছে, তবে এবার কিন্তু ওরকম ব্যাকআপ নাই। তো এই যে মানে মিডফিল্ডে একটু অপশনসের কিছু কি অভাব, এটা কি কোনো সমস্যা হতে পারে লং টার্মে? এখন মিডফিল্ডে আমাদের মানে টলিসো তো বলছিল চলে যাবে, মানে প্রথমে তাকে ছাড়ার কথা হয়েছিল। তো আপাতত যদি থিয়াগো চলে যায় তাহলে আমার মনে হয় না টলিসোকে বাদ দিবে। আর তাছাড়া রুমিনেগ বলছে যে টলিসোকে রাখাই হবে, আর টলিসো থাকতে চাইতেছে। তো আপাতত মনে হয় না সেন্টার মিডে খুব একটা প্রবলেম হবে। আর যেটা বললাম যে আলাবা আরেকটু উপরে উঠে খেলতে চায়, মানে সে ডিমান্ড করতেছে যে তার তো দুইটা অপশন, মানে দুইটা দাবি। একটা হলো তার স্যালারি বাড়াইতে হবে, আর একটা হলো সে আরেকটু উপরে খেলতে চায়, বা পার্মানেন্টলি সে সেন্টার মিড বা ডিফেন্সিভ মিডে খেলতে চায়। তো সেই ক্ষেত্রে আলাবার পাসিং স্কিল বেশ ভালো। তো থিয়াগো চলে গেলে আলাবাকেও হয়তো বা সেন্টার মিডে সুইচ করা যায়, করানো যায়। বাট আমার মনে হয় না হ্যান্সি ফ্লিক এরকম কিছু করবে, কারণ সে খুবই মানে স্টেবল একজন মানুষ, সে কোনো এরকম এক্সপেরিমেন্ট করতে চায় না আসলে। তো আলটিমেটলি গর্ডসকেই হয়তো খেলবে আর কিমিকি খেলবে। যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে কুইসেন্স খেলবে বা টলিসো খেলবে, বা কারো রেস্ট প্রয়োজন হয়, এই দুজন অপশন হাতে থাকবে। তো আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে ডেভিড আলাবার আসলে স্টে করাটা অনেক ভালোভাবে এফেক্ট করবে হয়তো বায়ার্নের যদি লিভ নেয় সে। হ্যাঁ, হ্যাঁ, তো তো জার্মানির obviously। জার্মানির টপ দুই মানে স্পোর্টস এর জন্য যদি সোর্স দেখি, একটা হচ্ছে বিল্ড সব থেকে টপ, এরপরে কিন্তু কিকার। তো কিকারের একটা রিপোর্ট আছে, ডেভিড আলাবার ডিমান্ড হচ্ছে 25 মিলিয়ন পার ইয়ার স্যালারি। এটা কি আসলে ডেভিড আলাবা কোনোভাবে ডিজার্ভ করে কিনা, আপনার কি মনে হয়? না, 25 মিলিয়ন অবভিয়াসলি ডিজার্ভ করে না। এটা হলো বায়ার্নের স্যালারি পলিসির সাথে যায় না, যেখানে লেভানডস্কি এর মানে আলাবার চেয়ে অনেক সিনিয়র প্লেয়ার। তাছাড়া লেভানডস্কির স্যালারি অ্যারাউন্ড 20 মিলিয়ন ইউরোর মতো। এখানে মুলার আছে, সে মানে আরো সিনিয়র প্লেয়ার বায়ার্নের। তো এখানে 25 মিলিয়ন সে ডিজার্ভ করে না। হ্যাঁ, আমি এটা মানি যে বায়ার্ন চাইলে কিছু প্লেয়ারকে আরো বেশি পেমেন্ট করতে পারে, অবভিয়াসলি স্যালারিটা বাড়াইতে পারে। বাট অবভিয়াসলি এমন না যে মানে আলাবাকে হঠাৎ করে 25 মিলিয়ন দিবে আর সবার 20 মিলিয়ন বা 15 মিলিয়নে থাকবে, এটা অবশ্যই ফেয়ার না। যদি হ্যাঁ তাদের টাকা থাকলে তারা দিতেই পারে, কোনো প্রবলেম নেই। বাট তখন উচিত হবে অবশ্যই সবার স্যালারি স্কেলটা বাড়ানো। বাট একজনের জন্য তো আর সবার স্যালারি স্কেল বাড়াবে না। আর মানে এটা ভালো দিক নাকি খারাপ দিক এটা আমি জানি না, বাট বায়ার্নের বোর্ড আসলে এত বেশি ফ্লেক্সিবল না। তারা খুবই যেটাকে বলে যে ব্যাডাস টাইপের বা অনেক বেশি একগুয়ে টাইপের লোকজন তারা। এই অলিভার কান বা তোমার এই রুমিনেগের সাথে কথা বলে আসলে কিছুই করতে পারবে না। তারা যেটা বলছো এটাই। এই যে নয়ার যখন লাস্ট মার্চে কন্ট্রাক্ট রিনিউ করলো, মার্চে বা এপ্রিলে, তখন সে বলছিল 5 বছরের কন্ট্রাক্ট চায়। বায়ার্ন বোর্ড শুরুতে তাকে 3 বছর মানে অফার করছে, শেষ পর্যন্ত 3 বছরই তার সাইন করা লাগছে। তারা যেটা বলবে ওইটা থেকে সরবে না। এটা একটা মানে ভালো দিকও হয় অনেক সময়, আবার অনেক সময় খারাপ দিক হয়। তো এখন আলাবার থাকা উচিত। বা হ্যান্সি ফ্লিক তো সেদিন ইন্টারভিউতে বললো যে যতদিন পর্যন্ত থিয়াগো আর আলাবা এখন পর্যন্ত স্কোয়াডে আসছে তাদের নিয়ে সে প্ল্যান করতেছে, সে তাদের দুজনকেই চায়। বাট মনে হয় না দুইজন থাকবে, আবার দুজনও চলে যেতে পারে, কিছু করার আপাতত বলা যায় না। আর আলাবা চলে গেলে প্রবলেমটা একটু বেশি হবে আমার মতে থিয়াগোর চেয়ে। কারণ আমার যেটা মনে হয় হ্যান্সি ফ্লিক পার্সোনালি গরেটস্কাকে বেশি পছন্দ করে। ওকে, আমরা যদি এবার টালিফের কাছে আসি, পিএসজি স্কোয়াড নিয়ে। তো পিএসজি স্কোয়াডে যদি আমরা দেখি, সম্ভবত একটা এডিশন হচ্ছে আজকে মোটামুটি কনফার্ম, এটা হচ্ছে আলেসান্দ্রো ফ্লোরেন্জি, রাইট রাইট ব্যাক অথবা লেফট ব্যাক সম্ভবত। তো পিএসজি যে কারেন্ট স্কোয়াড, মানে কি কি পজিশনে এখনো এনফোর্সমেন্ট দরকার আছে বলে তোর মনে হয়? আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমরা জানি যে থিয়াগো সিলভা চেলসিতে চলে গেছে। তো এই জিনিসটা আসলে অবশ্যই একটা বড় একটা ট্রান্সফার ছিল। তো সেদিক থেকে আসলে আমাদের যেটা হয় যে সেন্টার ব্যাকে এখন আছে হচ্ছে কিমপেম্বে, আর মার্কো ইউনিসকে সেন্টার ব্যাকে খেলায়, মাঝে মাঝে হচ্ছে আবার সিডিএম এ খেলায়, এটাই দেখছি। তো খুব সম্ভবত এই সিজনে হয়তো সিবিতে ব্যাক করতে পারে, কারণ যেহেতু আমরা সিবিতে দেখতে পাচ্ছি হচ্ছে এছাড়া আর তেমন কিছু নাই, তেমন কোনো প্লেয়ার আসলে নাই কিমপেম্বের সাথে। তো সেদিক থেকে মার্কুনা সিবিতে ব্যাক করতে পারে। বাট আমি ওইটাই বলবো যে আসলে আরেকটা সিবি দরকার মনে হচ্ছে আমার, যে সেই জায়গায় থিয়াগো সিলভার ব্যাকআপ বা থিয়াগো সিলভার ট্রান্সফার
সাব হিসেবে আর কি। আর যদি রাইট ব্যাকের কথা বলি, হ্যাঁ রাইট ব্যাকে এখন তো এই সিজনে খেয়ারার খেললো, বাট খেয়ারার যে খুব ভালো খেলছে বলবো না। তো সেদিক থেকে ফ্লোরেন্সি অথবা হচ্ছে আরেকটা ট্রান্সফার রিউমার শুনলাম হচ্ছে বেলারিনের কথা। সো বেলারিন যদি আসে এটাও অনেক ভালো, আমি পার্সোনালি খুশি হবো, বাট জানি না কতটুকু কি হবে, রিউমার পর্যায়ে আছে এখনো। আর মিডের কথা বললে পিএজির মিড হচ্ছে অ্যাভারেজ আসলে, মানে খুব ভালো না আবার খারাপও না, মোটামুটি অ্যাভারেজ অবস্থা নিয়ে আছে। মিডে আর কেউ অ্যাড হবে বলে মনে হয় না, বরং ড্রেক্সলার মেবি লিডসে চলে যাবে ভাই, এমন একটা কিছু শুনতেছিলাম রিউমার, যদিও এখন কনফার্ম হয় নাই, শোনা যাচ্ছে এটা নিয়ে কথা। সো ড্রেক্সলার চলে গেলে ড্রেক্সলারকে আসলে ইউজ করতে পারতেছে না, কারণ দেখা যাচ্ছে ও জার্মানের খেলা দেখলাম কতদিন হচ্ছে ওকে লেফট উইং এ খেলাচ্ছে জার্মান কোচ, বাট পিএজিতে কিন্তু লেফট উইং এও মানে চাইলেও পারবে না, কারণ হচ্ছে নেইমার তো ওই পজিশনেই খেলে। তো সেদিক থেকে ওকে দেখা যাচ্ছে হচ্ছে একটু নিচে খেলতে হচ্ছে, তো ওই পজিশনেও ও চান্স পায় না, মানে এমন একটা অবস্থা হচ্ছে। তো ড্রেক্সলার চলে গেলে হয়তো ওর জন্যই ভালো, বাট আমার ড্রেক্সলারকে ভালো লাগে, সেদিক থেকে চাবো ড্রেক্সলার থাকুক। আর এছাড়া যদি বলি হচ্ছে হেসে রড্রিগেজ, ও হচ্ছে লোন থেকে ব্যাক করছে, বাট যদিও ওর ফর্ম খুব ভালো ছিল না। জাস্ট নেইমারের ব্যাকআপের কথা বলতেছি, নেইমারের ব্যাকআপ হিসেবে হেসে রড্রিগেজ কখনোই হয় না, বাট তারপরও জাস্ট পজিশন ওয়াইজ আর কি। আর ওদিকে বিমারিয়া থাকতেছে, এমবাপ্পে যাচ্ছে না আশা করি, এখন পর্যন্ত মাঝখানে কথা উঠছিল মনে হয়, পরে আর যাচ্ছে না। ভালো ভালো এমবাপ্পে অবশ্যই একটা বিগ ম্যাচ প্লেয়ার, যদিও ফাইনালে হচ্ছে খুবই এখনো সেই ওইটা ভাসতেছে এখনো মিসটা, ওয়ান যে মিসটা করছে ফাইনালে। সো এমবাপ্পে ঠিক আছে। স্ট্রাইকার ইকার্ডি আশা করি ফর্মে আবার ব্যাক করবে। তো সবকিছু মিলে ওইটাই বলবো যে রাইট ব্যাক যদি আসে কেউ এটা খুব ভালো হবে, আর সেন্টার ব্যাক একটা দরকার, আর মিডে কেউ আসলে ভালো হয়। বাট আপাতত আমার মনে হয় মিডে বা ফরওয়ার্ডে না আসলেও সেন্টার ব্যাক বা রাইট ব্যাক অবশ্যই দরকার, যেটা ফ্লোরেন্সি হোক বা বেয়ারিং হোক, যে হোক। আর কিপারের যদি বলি, হ্যাঁ কিপারেরটা আমার মনে হয় সব দিক দিয়ে পারফেক্ট, কারণ হচ্ছে আমাদের সার্জিও রিকোর সঙ্গে কনফার্ম করলো, লোনে আসছিল, পরে কনফার্ম করে ফেলছে এক ইয়ার মেবি। আর নাভাস তো আছে, নাভাসের ব্যাকআপ হিসেবে রিকো বেশ ভালো করতে পারবে। অ্যারিওলো আসছিল, বাট অ্যারিওলোকে আবার লোনে পাঠাই দিছে ফুলহামে সম্ভবত। হ্যাঁ, তো ওইটা ঠিক আছে, আমার মনে হয় পারফেক্ট সবকিছু মিলায়, কিপারের দিকে কোনো সমস্যা নেই। এই হচ্ছে আর কি। ওকে, আমরা এবার নাফির কাছে আসবো আবার জুভেন্টাসের টপিকে। একটা কমেন্ট আছে সাফায়াত চৌধুরী নিউজনের, এনে নিউ প্লেয়ার ফর জুভেন্টাস। তো জুভেন্টাসের যদি আমরা ট্রান্সফার রিউমার্স একটু দেখি, এখন একটা কিন্তু খুব ভালো রিউমার আছে, সেটা হচ্ছে লুইস সুয়ারেজ। এই যে লুইস সুয়ারেজ এর রিউমারটা, এটা নিয়ে আসলে তোমার মতামত কি? এখন আমার যেটা আমি মানে শুনতেছি যে পিরলো 3-1-4-2 ফরমেশন, তো এই ক্ষেত্রে তো আই গেস ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডিবালা ফার্স্ট চয়েস হওয়া উচিত অটোমেটিক। তো ওরা এখন যেটা চাচ্ছে যে তো হিগুয়েনের একটা রিপ্লেসমেন্ট চাচ্ছে, যার হিগুয়েনের হচ্ছে ফিনিশিং কিছুটা বেটার এবং পজিশনিং এগুলো কিছুটা মানে হালকা একটা আপগ্রেড হিগুয়েনের উপর, বাট স্টার্টার আই গেস হবে না। তো সুয়ারেজ এর এই রোলে থাকবে, মানে কাইন্ড অফ ব্যাকআপ বা ক্রাঞ্চ মোমেন্টে নামাই দিবে খেলতে। এখন পিরলো এখন বার্সায় আসলে তো ও লাস্টের দিকে একটু ডিগ্রেডেশন স্টার্ট হয়ে গেছিল। তো এখন অবভিয়াসলি পিরলো যদি কিছু বের করতে পারে ওর থেকে, বা ক্রিস্টিয়ানো রোনালদো সাথে থেকে যদি মনে হয়, বাট ওভারঅল আসলে এটা একটা প্যাসিভ ট্রান্সফার বলবো আমি, যে মানে সাইড ওয়াইজ মুভস, মানে এই হিগুইন থেকে সুয়ারেজ আমাদের একটা সাইড ওয়াইজ একটা মুভ হবে, মানে ইউভেন্টাসের একটা সাইড ওয়াইজ মুভ হবে, খুব বাড়বেও না আমাদের ইউভেন্টাসের টিমের কোয়ালিটি, খুব বাড়বেও না আবার কমবেও তা না, মোটামুটি একটু হালকা হয়তো বাড়তে পারে। সুয়ারেজের কথা যদি বলি, আমি যেহেতু বার্সা ফ্যানের খেলা তো মোটামুটি ফলো করি, তো কথা হচ্ছে হ্যাঁ, তো সুয়ারেজের যদি কথা বলি, আমি তো পার্সোনালি খুব খুশি যে যাচ্ছে। এখন সুয়ারেজের স্যালারি কিন্তু প্রায় 10-11 মিলিয়ন মতো স্যালারি দিবে। এই স্যালারি নিয়ে কি আসলে কি স্টার্টার রাখতে পারবে শেষ পর্যন্ত, মানে বেঞ্চে রাখতে পারবে, নাকি দেখা যাবে আবার সে ডিবালার উপরেই কোপ করবে? এখন হলো ইউভেন্টাসের আসলে আগে কিন্তু স্যালারি স্ট্রাকচার খুব ভালো ছিল, রোনালদো আসার আগে হাইয়েস্ট স্যালারি ছিল মাত্র 7 মিলিয়ন, রোনালদো আসার পর 30 মিলিয়ন, বাট ওর পর বাকিরা হলো 6-7। আর যদি এর মধ্যে সুয়ারেজ ঢুকে পড়ে, এখন ইউভেন্টাসে এই কালচারটা অত একটা নাই যে স্যালারির জন্য ওয়েজ স্ট্রাকচার, মানে জাস্ট হাই ওয়েজ দিছে বলে খেলাবে, এটা এখনো পর্যন্ত নাই। বাট টু বি অনেস্ট, এত হাই স্যালারি প্লেয়ার তো আগে ছিল না, এত ওয়েজ প্লেয়ার তো আগে ছিল না। তো আসলে এটা একটা নিউ টেরিটরি ইউভেন্টাসের জন্য, কি করে ওরা আসলে এটা দেখতে আগ্রহী, বাট আমি আসলে শিওর না ওরা কি করবে। জাস্ট যদি সুয়ারেজ ক্লিক করে তাহলে সুয়ারেজ খেলা উচিত, বাট চান্স তো কম, ওইটাই চান্স তো কম। আর যে নির্জন জিজ্ঞেস করলো আর কোনো ট্রান্সফার আছে কিনা, আমি যেগুলো চেক করে দেখলাম যে আসলে তেমন একটা ট্রান্সফারের সাথে লিঙ্কড না। রদ্রিগো দি পল, তার সাথে লোকাতেল্লি, এই দুজনের সাথে বেশ ভালো লিঙ্ক আছে। এই দুজন যদিও অফার দেন, বাট লিঙ্ক ভালো আছে এই দুজন। তো এই দুজনের যে কোনো একজন আসলে ইউভেন্টাসের আরেকটা সেন্টার মিডফিল্ড পজিশনে বাড়লো দেব, এখানে গত বছর টু বি অনেস্ট ওদের ল্যাকিংস ছিল। রেবিয়ট লাস্ট একটু ভালো খেলছে, রামজি তো খেলেই নাই বলতে গেলে।
আর কোনো ট্রান্সফার সেন্টার ব্যাক উইং ব্যাকেও তেমন একটা দেখতেছি না। ওকে, আমরা আবার ব্যাক করব, স্পেশালি সুয়ারেজ টপিকে আমি আরেকবার ব্যাক করব। তো এই মুহূর্তে আমাদের সাথে জয়েন দিচ্ছে সালমান ভাই, উনি কথা বলে বায়ার্ন মিউনিখে। আসসালামু আলাইকুম ভাই। তো আসসালাম। আমরা আমরা এপিসোড শুরু করেছিলাম আশিক রহমান ভাইয়ের কাছে দিয়েই, যে লাস্ট সিজনের একটা রিভিউ। আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে গত সিজনের শুরুতে আসলে এক্সপেকটেশন কি ছিল। আপনার কাছে আমি একটু ভিন্ন কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যেই ম্যাচের পরে বা যেই মোমেন্টে নিকো কোভাচ চেক হলো এবং চেক হওয়ার পরে হান্সি ফ্লিক কোচ হলো, ওই মোমেন্টে আসলে আপনার এক্সপেকটেশন কি ছিল রিমেইনিং সিজন নিয়ে, এটা যদি বলতেন। ফার্স্ট টাইম যখন নিকো কোভাচ ছিল, মানে ওই সময় বায়ার্নের পজিশন ছিল প্রায় 4 বা 5 এরকম ছিল, মানে বুন্দেসলিগাতে অনেক ম্যাচ সে হারছে বায়ার্ন, মানে অনেক ম্যাচ মানে ইজি ম্যাচ ছিল যেগুলো সে হারছে। বাট লাস্ট ম্যাচে নিকো কোভাচ লাস্ট ম্যাচে 5-0 মেবি 5-0 ফ্রাঙ্কফুর্টের কাছে সে হারছে। হ্যাঁ 5-1 হারছে ফ্রাঙ্কফুর্টের কাছে। মানে ওইটা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমাদের জন্য। মানে ফ্রাঙ্কফুর্টের মতো একটা টিম আর বুন্দেসলিগা, বুঝতেছো বুন্দেসলিগাকে সবাই ভালো চোখে দেখে না, মানে লা লিগার মতো এরকম ভাবে দেখে না, বা প্রিমিয়ার লিগের মতো দেখে না। সেই টিমের কাছে, মানে ওখানকার টিমের কাছে যখন আমরা হারবো তা 5-1, সেটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো একটা তো দরকার, মানে একটা চেঞ্জ দরকার। তখন যে নিকো কোভাচকে যে স্যাক করে হান্সি ফ্লিককে নিয়ে আসছে, এটা অনেক একটা চেঞ্জ দরকার ছিল এবং তা হয়েছে। এটা ভালো লাগছে আমার কাছে। মানে নতুন কিছু একটা হবে, মানে নতুন কিছু একটা চেঞ্জ আমরা পাবো, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে। বাট আমরা লাস্ট পর্যন্ত দেখলাম যে ট্রেবল জিতছি যেহেতু, অবশ্যই এটা ভালো ডিসিশন ছিল। আবার হ্যান্সি ফ্লিক 2014 সালে যেহেতু জার্মানের ছিল, তোমার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, সো তার এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক ভালো ছিল। এবং আমরা তো লাস্ট সিজন দেখলাম, মানে এই লাস্ট সিজন দেখলাম বায়ার্ন মিউনিখকে সে অনেক মানে এক্সপেকটেশন যা ছিল তার থেকে বেশি এনে দিয়েছে। ঠিক আছে, মানে যেমন ট্রেবল জেতা, 3টা ট্রফি জেতা, এটা সাধারণ কথা না। তো মানে এক্সপেকটেশন প্রথম দিকে যেমন ছিল, মানে খারাপ ছিল যে বায়ার্ন বুন্দেসলিগা জিতবে কিনা শিওর না, সেখান থেকে আমরা ট্রেবল দিচ্ছি, মানে এটা অনেক ভালো একটা মানে আমাদের ছিল, মানে ভালো সিজন ছিল এটা আমাদের জন্য, এটা বলা যায়। ওকে, তা আমরা একটু নাফির কাছে আবার একটু ব্যাক করব। সেটা হচ্ছে আমি মানে যেটা একটা মানে প্রথম থেকে এই কথাটা হচ্ছিল যে জুভেন্টাসের যে মানে লিগের মানে যে স্কোয়াড, সেই স্কোয়াড দিয়ে কিন্তু মানে সিরিয়া জেতা সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু ওদের মেইন দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে ইউসিএল। এখন কথা হচ্ছে আমাদের লুইস সুয়ারেজের ইউসিএল স্টার্ট দেখি, ওর লাস্ট 5 সেশনে ম্যাচে কোনো গোল নাই। তো আবারও কি এখন যদি আমি একটা কমেন্ট শো করি, আসাফ রহমানের একটা কমেন্ট আছে, জুভেন্টাসের পক্ষে কি ইউসিএল জেতা সম্ভব এভাবে কমপ্লিটলি ক্রিস্টিয়ানো ডিপেন্ডেন্ট থাকলে? তো আমরা দেখতে পাই যে ওরা অ্যাটাকিং এ মানে যে ক্রিস্টিয়ানো ডিপেন্ডেন্স তো আছেই, ওরা অন্যরকম ব্যাকআপ না এমন একজনকে আনলো যার লাস্ট 5 সেশনে ইউসিএল কোনো গোল নাই এতে। তো এটা আসলে কিভাবে এফেক্ট করবে আরো? এখন এটা রিসেন্টলি ওই যে ফ্যাবিও প্যারাতিসি যে ইউভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ছিল, তার কিন্তু স্যাক করা হয়েছে। তো এখানে আসলে যে সুয়ারেজ যে সাইনিংটা, সেটা কিন্তু যে স্পোর্টিং সেন্স ল্যাক করতেছে। এখন এটা কি ফাইন্যান্সিয়াল সেন্স মেক করতেছে কিনা, এটা তো আসলে আমি এখানে বসে জাজ করতে পারতেছি না, বাট স্পোর্টিং সেন্স অবভিয়াসলি ল্যাক করতেছে। স্টার পাওয়ার হয়তো বাড়তেছে। এখন ওরা আসলে ওদের একজন স্ট্রাইকার লাগতো, আরেকজন স্ট্রাইকার লাগতোই, যেহেতু হিগুন চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ওরা জাস্ট কাইন্ড অফ জোড়াতালি বলা উচিত না, বা তা কাইন্ড অফ জোড়াতালি একটা ট্রান্সফার হয়ে গেছে, এটা যদি হয় আর কি এখন শেষ পর্যন্ত। আসলে এখন তো কনফার্ম তো না কিছুই। তো এরপর আর কি যদি সুয়ারেজ চলে আসে, তাহলে আমার মতে ওদের ময়জে কিন যে এটা ওদের এটা ওকে ছাড়া খুব একটা বাজে ডিসিশন ছিল। ময়জে কিন গত অ্যালেগ্রির আন্ডারে অনেকগুলো ম্যাচ নিজে থেকেই কাইন্ড অফ ওকে নামাইছে, সাথে সাথে গোল গোল হয়েছে বা গোল করছে। এরকম একটা প্লেয়ার ছাড়া খুব বাজে ডিসিশন ছিল। তো আমি লিঙ্ক দেখতেছি ময়জে কিনকে নাকি পির্লো ফেরত চায়। হ্যাঁ, পির্লোর সাথে কেউ বাকিরা এগ্রি করে, এটা তো কনফার্ম না। আর পির্লোর প্রবাবলি পার্সোনাল চয়েস হয় ময়জে কিন বা জেকো। তো আমার মতে ইভেন্টাস বোর্ডের উচিত ছিল যে পির্লোর চয়েসটাকে এখানে একটু প্রায়োরিটি দেওয়া। বাট ওরা মনে হয় স্টার পাওয়ার বা ওই হয়তো ক্লাবের ওভারঅল একটা নেম বা ফেম বাড়ানোর জন্য হয়তো লুইস সুয়ারেজকে ঠিক মনে করছে। আর এমনি ইউভেন্টাসের কিন্তু একটা ইসে আছে, যে রেকর্ড আছে, যেমন এই যে প্লেয়ারটা হয়তো বুড়া, সবাই বলবে বুড়া ফুরায় গেছে, ইউভেন্টাসের সাথে মোটামুটি বেশ ভালো পারফর্ম করছে। প্র্যাকটিস এভরা দানিয়েল বেসও ঠিক ডিক্লাইনে ছিল না, বাট সবাই মনে করছিল হয়তো ক্যারিয়ার বাঁচতে চাচ্ছে, ক্যারিয়ার শেষ। বাট ইউভেন্টাসে গিয়ে কিন্তু ফাইনালে উঠলো। তো এরকম আর কি ইউভেন্টাসের আর কি একটা ট্র্যাক রেকর্ড আছে যে প্লেয়ারটা হয়তো খুব একটা ভালো খেলতেছে না, বাট ওদের এখানে আসার পর বেশ ভালো একটা পারফরমেন্স দিছে।
আই গেস ওইটাই ব্যাংক করতেছে অ্যাগনেলি। এটা যা বুঝলাম এটা হলো আন্দ্রে অ্যাগনেলি যে ইউভেন্টাসের প্রেসিডেন্ট, তার পার্টনার হচ্ছিল সুয়ারেজ। তো এটা সে ওইটার উপরে ব্যাংক করতেছে যে আমাদের এখানে তো আগেও কিছু মানে বুড়া প্লেয়ার এরা এসে ভালো করছে, তো আই গেস সুয়ারেজ যদি আগের ফর্মে ফিরতে পারে তাহলে তো অবভিয়াসলি ভালো, বাট চান্সেস আর লো। এটা একটু কি আমি মানে আমার ওপিনিয়ন। আচ্ছা, এগনিলকে আমার অসংখ্য ধন্যবাদ বার্সা ফ্যান হিসাবে। ডিসিশন আশা করি শেষ পর্যন্ত স্টেবল থাকবে। তো আমরা যদি আরেকটা ট্রান্সফার নিয়ে একটা কথা বলি, মানে আর্থার পেয়ানিস যে সোয়াপটা হলো, আর্থার পেয়ানিস সোয়াপ আর হচ্ছে সান্দ্রো টোনালি ডিলটা যে মানে জমিটা শেষ পর্যন্ত হয়তো অ্যাপ্রোচ করে নাই, এই দুইটা ডিল নিয়ে তোমার কি মনে হয়? আচ্ছা, আগে হলো আর্থার পিয়ানিচ নিয়ে আসি। এখানে মানে আই গেস আমার আমার কাছে মনে হয় যে আর্থারে এটা মুভ করা হয়তো দরকার ছিল, কারণ ওর হয়তো বার্সার ও জাভি পারফেক্ট রিপ্লেসমেন্ট ছিল। এখন বার্সা ফর সাম রিজন এটা হয়তো সেটিয়েন ওকে খেলাতো না কেন, মানে এটা বার্সা একটু কিছু একটা মানে কি বলবো স্থিতিশীলতা চলে আসছিল, ও আগাচ্ছিল না পিছাচ্ছিল না, এই জন্য ওর মুভ করা দরকার ছিল। এখন ও কিন্তু সারির পার্সোনাল চয়েস ছিল এই যে আর্থার, আর সারি তো এখন নাই, এখন নাই। এসে মাল্টিপল পজিশনে খেলাবে। এখন মাল্টিপল পজিশন বলতে কি বলছে আমি ঠিক বুঝি নাই, কি ডিএম এ খেলাবে নাকি সেন্টার মিডফিল্ডে খেলাবে। তো পিয়ানিচকে যেটা বলবো, ও হইলো একটু মানে ও জব করতেছিল যে ছোটখাটো পাস দেওয়া গুলা বিল্ড আপে হেল্প করতেছিল, যেটা সিরিয়াতে হয়তো এনাফ, বাট ইউসিএল ওই যে লিমিট ব্রেকিং যে কিছু খেলা সেটা ওর থেকে আসতেছিল না। এখন উইগেস আর্থারের জন্য দরকার ছিল, কারণ আপনি তো ভালো জানবেন আর্থার ভার্সেস একবার স্পার্স যে খেলাটা দিছিল, মানে হ্যাঁ ওটা কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স ছিল। তো ইউভেন্টাসের মিডফিল্ডে কিন্তু এরকম একটা ডমিনেন্ট একজন মিডফিল্ডার ওরা কিন্তু মিস করতেছিল এরকম। আর্থার ডমিনেন্ট মিডফিল্ডার জানি না হবে কিনা, আমি তো ব্রাজিল ফ্যান, এই জন্য আর্থারকে আমি অনেক পছন্দ করি। তো আমি ওকে মানে গ্রিমিও থেকে ফলো করতেছি। তো আমার মতে কিছু ডমিনেন্ট পারফরমেন্স তো দিছে, এরকম ওই লেভেলের ডমিনেন্ট পারফরমেন্স দিছে, এটা যদি রেগুলার করতে পারে তাহলে ইউভেন্টাস একটা বিগ উইন ইউভেন্টাসের আর্থারকে নিতে পেরে। আর সান্দ্রো তোনালিটা আমার ইন্টার কিন্তু সবচেয়ে আগায় ছিল সান্দ্রো তোনালিতে, বাট ফর সাম রিজন জুভেন্টাস ইন্টার দুইজনই ব্যাক স্টেপ নিছে। এখন আমার যেটা মনে হলো পিল্লোর ফার্স্ট চয়েস লোকাতেল্লি ফার্স্ট চয়েস, এই জন্য ওরা তোনালিকে ছাড়তে রাজি, মানে তোনালিকে ওরা ইন্টার ওদের নিলেন এক সমস্যা, সে ইন্টারও নেয় না ফর সাম রিজন। আর লোকাতেল্লি বা রদ্রিগো দি পল, তো এই দুজনের যদি একজন যদি আসে তাহলে সান্দ্রো তোনালির মিস করাটা আমি খুব বেশি বড় এফেক্ট দেখতেছি না। আমার মতে লোকাতেল্লির রুফটা হায়ার তোনালির চেয়ে, ওকে যদি পাই ইভেন্টাসের একটা ভালো মিডফিল্ড হয়ে যাবে। ওকে, আমরা আলিফের কাছে যদি এবার আসি, আমি পেয়েছি একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করবো, সেটা হচ্ছে আমরা যদি নেক্সট সিজনে ধরলাম যে যদি পিএসজি আসলে নেক্সট সিজনে ইউসিএল জিততে না পারে, হয়তো বা ইমপ্রেসিভ খেলবে, কারণ ওদের কিন্তু একটা মেন্টাল ব্যারিয়ার ছিল যেটা এবার মোটামুটি অনেকখানি মানে ভ্যানিশ হয়েছে। হ্যাঁ, তো কথা কিন্তু তারপরেও যদি আমরা অন্যান্য স্কোয়াডের কোয়ালিটি দেখি, ম্যান সিটি বা লিভারপুল বা বায়ার্ন মিউনিখ তো আছেই, এইসব স্কোয়াডের কোয়ালিটি দেখলে কিন্তু বায়ার্ন মানে পিএসজি কিন্তু অনেকটা নেইমার আর এমবাপ্পের উপর নির্ভরশীল। নেক্সট সিজনও যদি আসলে পিএসজি কোনো কারণে জিততে না পারে, তখন আসলে এমবাপ্পে নেইমারকে আমার মনে হয় ধরে রাখা সহজ হবে, কারণ আসলে নেইমারের যে বয়স সেটাতে আর মনে হয় না বার্সার জন্য আর মুভ করবে, বা ওর যে ওয়ে যেগুলো অন্য ক্লাবের জন্য আসলে সমস্যা হবে। তবে এমবাপ্পের জন্য তো মানে রিয়াল মাদ্রিদ এক ধরনের এটা অনেকেই ধরা যায় রিটেন ইন দ্য স্টার্স। তো এমবাপ্পে যদি নেক্সট সিজনে ইসে না যায় তাহলে আসলে ওকে ধরে রাখতে পারবে বলে কি মনে হয়? আচ্ছা, তো এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরে থমাস টুখেল একটা কথা বলছিল যে হচ্ছে মানে আমরা বর্তমান সিজনে যে পারফরমেন্সটা করছি মানে ফাইনাল পর্যন্ত গেছি, নেক্সট সিজনে এইটা করতে হলে আমাদের খেলার লেভেল আরো অনেক বাড়াইতে হবে। মানে এই সিজনে যা খেলছি ওই একই খেলা দিয়ে যদি আমরা নেক্সট সিজনে যাই তাহলে পারবো না। এবং এর চেয়ে আর বড় কথা হলো আসলে যে এখন হ্যাঁ সত্যি কথা বলতে এটাই, এখনো যদি যত কিছুই বলি না কেন ডিমারিয়া আছে যে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, প্লাস হচ্ছে আমাদের নাভাস আছে, অনেক ভালো প্লেয়ার আসছে, ড্রেক্সলার আছে, এরা অবশ্যই বিগ গেম প্লেয়ার। তারপরেও হ্যাঁ নেইমার আর এমবাপ্পে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আর যেটা বললি যে ওইটাই যে আসলে নেইমার হয়তোবা আর যাচ্ছে না কোথাও, আনলেস বলা যায় না, আসলে ফুটবলে অনেক কিছুই বলা যায় না, বাট তারপরেও হ্যাঁ চান্সেস কম, অবশ্যই কম নেইমারের যাওয়াটা। বার্সেলোনায় মনে হয় না আর যাবে, এটা খুবই কম পার্সেন্টেজ দেখি, অন্য কোথাও গেলে যেতে পারে। হ্যাঁ, এমবাপ্পেকে তো মানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা তো মানে প্রায় বলে যে এমবাপ্পেকে আমরা বিজিতে লোনে রাখছি, মানে ওদের কথা হলো যে হ্যাঁ আমরা হচ্ছে মানে নিয়ে মানে হচ্ছে যে মানে চলে আসবে, এটা হলো কথা। তো সেদিক থেকে হ্যাঁ বলা যায় হয়তোবা এই সিজন যদি না জিতে তাহলে এমবাপ্পে নিজে থেকে হয়তোবা চাপে হচ্ছে রিয়াল মাদ্রিদে যাওয়ার। তো সেক্ষেত্রে হ্যাঁ আসলেই টাফ হবে, এটা সত্য কথা, আসলেই টাফ হবে। আপাতত আসলে ফোকাস করতেছি না এত দূরে, এই সিজনটা দেখি, এই সিজনেও আশা আছে চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু হবে, ফর দ্য বেস্ট আর কি। ওকে,
আমরা যদি এবার আশিক ভাইয়ের কাছে ব্যাক করি, নেক্সট সিজনের এক্সপেকটেশন, এই সিজনে তো ট্রেবল জিতলে অবশ্যই আমার নেক্সট সিজনের এক্সপেকটেশন একই থাকবে, যেহেতু বায়ার্নের যে স্কোয়াড কোয়ালিটি। তো নেক্সট সিজনে আপনার মানে এক্সপেকটেশন আসলে কতটুকু থাকবে? নেক্সট সিজনে অবশ্যই এই সিজনে যেসব ভুল ছিল সেগুলো যাতে কাটায় উঠতে পারে, বা ইনজুরির যে প্রবলেমটা, এটা তো আমাদের অনেক আগে থেকেই, যখন আমাদের রবেন রিবেরি খেলতো তারাও খুব বেশি ইনজুর হইতো, আমরা আসলে রেগুলারলি রবেন রিবেরি তাদেরকেও পাইতাম না, বা থিয়াগো কিন্তু খুব বেশি ইনজুরি প্রোন প্লেয়ার, মাঝে মধ্যেই থিয়াগো ইনজুরিতে থাকে। তো অবভিয়াসলি এক্সপেকটেশন হলো সবচেয়ে বেশি যে প্লেয়াররা যাতে ফিট থাকে। আর বর্তমানে ওই যে তুমি যেটা বলছিলে যে রিপ্লেসমেন্টের কোনো দরকার হবে কিনা, বা নতুন কোনো পজিশনে প্লেয়ার দরকার হবে কিনা, আমাদের কিন্তু মানে লেভানডস্কি আর থমাস মুলার ওরা পুরোপুরি ফিক্সড আমাদের মেইন লাইন আপে। তো ওরা যদি ইনজুর হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে অনেক বেশি প্রবলেম হবে, কারণ ওদের রিপ্লেসমেন্ট আমাদের টিমে নাই। তো এটা একটা মানে অবশ্যই চাইবো ওরা যাতে ফিট থাকে। আর তারপরে ওদের রিপ্লেসমেন্ট নিয়ে আমি তেমন কিছু বলিনি, কারণ লেভানডস্কি আর মুলার খুব বেশি আসলে ইনজুর্ড হয় না, তাদের যে হয় না। প্লেইং স্টাইল, তাদের ইনজুর্ড হওয়ার প্রবাবিলিটিটা কম থাকে। তো আর তাদের যে পজিশনটা, ওখানে যে আসলে ব্যাকআপ একজন প্লেয়ার এনে শুধু শুধু বেঞ্চে বসায় রাখবে তাদের লেভেলের, এটাও সম্ভব না আসলে, যে লেভানডস্কি ধারে কাছে লেভেলের কোনো একটা প্লেয়ারকে এনে সারাদিন বেঞ্চে বসায় রাখবে, বা মুলার সবসময় 90 মিনিট খেলে মুলারের মতো একজন প্লেয়ার আইনা বেঞ্চে বসায় রাখে, এটা সম্ভব না। এই জন্যই মানে এক্সপেকটেশন এটা তো থাকবেই যে ইনজুরিটা যাতে কম হয়, আর বিশেষ করে লেভানডস্কি আর মুলার যেন ফিট থাকে, কারণ তাদের রিপ্লেসমেন্টের কথা কমিটিও চিন্তা করতেছে না, বা আসলে সম্ভবও না ওইটা নিয়ে আসা, এত ভালো কোনো প্লেয়ার নিয়ে এসে বেঞ্চে বসে রাখা যায় না। আর তো অবভিয়াসলি ইনজুরিটাও আমার ফার্স্ট প্রায়োরিটি, যাতে সবাই ফিট থাকে। আর ট্রেবল যেহেতু এবার জিতছি, অবশ্যই চাইবো আগামীবারও ট্রেবল জিততে, প্রতিবার হবে না, বাট আপাতত যেটা মনে হয় যে, যেমন 2010, 2012, 2013-তে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিলাম, 3-4টা বছর ভালো, বেশ ভালো কাটছে বায়ার্ন মিউনিখের জন্য, বা 2014-তেও আমরা খুব ভালো খেলছি, জাস্ট সেমিফাইনালে গিয়ে আসলে বাজে পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের সাথে। তো এই মানে ওখানে যেমন 4 বছর 4-5 বছর আমরা মোটামুটি ভালো খেলছিলাম, তো আশা করি 2023 পর্যন্ত, মানে নেক্সট 3 বছর ভালো, মানে এই রকম মানে এই লেভেলটা ধরে রাখা সম্ভব, এটা আমি মনে করি। মানে প্রতিবারই সামনের 3 বছরে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটা না, জাস্ট অ্যাটলিস্ট লেভেলটা হয়তো ধরে রাখতে পারবে, প্রতিবার তো আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব না। আমরা যদি একটু মানে জিজ্ঞেস করি যে আপনার কাছে কি মানে কারেন্ট যে অন্যান্য লিগ যেগুলো আছে, কোন টিমটা আপনার মনে হয় যে এই বায়ার্ন মিউনিখ আসলে ইসিএল এ আটকানোর মতো ক্ষমতা রাখে? কয়েকটা টিম হতে পারে, তবে একটা টিম যদি পিক করতে বলা হয়। ইউসিএল এ না আসলে যে কোনো টিমই হুট করে আটকে দিতে পারে, কারণ একটা টিমের ডে অফ যাইতেই পারে, বা বড় বড় কোনো ব্লান্ডার যদি হয়, যেমন যদি 2018-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুল মানে শুধু শুধু 2টা গোল খাইলো জাস্ট কারিউসের ভুলের হ্যাঁ, কারণে। হ্যাঁ। তো এরকম আসলে হারতেই পারে, বাট যদি একদম যে দুই দলই নিজেদের 100% দিতেছে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি বায়ার্নের পরে আমার মনে হয় যে সবচেয়ে স্ট্রং টিম লিভারপুল অবশ্যই। ওকে, তো আমরা এবার সালমান ভাইয়ের কাছে আসবো। একই প্রশ্ন, যে নেক্সট সিজনের এক্সপেকটেশন আপনার কতটুকু, লিগ, কাপ আর ইসিএল? আর নেক্সট সিজনে এক্সপেকটেশন তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া, বাট যদি চ্যাম্পিয়ন না হতে পারি, বাট খারাপ ভাবে হারবো না, এটা আমার এক্সপেকটেশন। মানে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যেন এসিএল যেতে পারি। মানে ধরো বায়ার্ন মিউনিখ এমন টিম যা প্রায় বেশিরভাগ টাইমে, মানে লাস্ট 10 ইয়ার দেখি, বেশিরভাগ সে সেমিফাইনাল খেলছে, বাট মানে লাস্ট সিজনে মনে হয় সে কোয়ার্টার ফাইনালে বাদ গেছে। এই জন্য আমার এক্সপিরিয়েন্স থাকবে অ্যাটলিস্ট সেমিফাইনাল। আর যদি ফাইনাল জিতে তাহলে তো এটা তো আরো বেশি ভালো হবে মানে বায়ার্নের জন্য। ওকে, তো আমরা এবার নাফির কাছে আসবো। আমরা যদি মানে সেরা টিম গুলা দেখি, এবার এবার কিন্তু আন্তোনিও কন্তের ইন্টার অনেক বেশি ইনভেস্টমেন্ট করলো, অনেকগুলো ট্রান্সফার নিয়েছে। ভিডাল, এরপরে হচ্ছে আরো কিছু প্লেয়ার নিল। তো ভিডাল ডিলটা কি হয়ে যাবে ভিডাল কিছুদিনের মধ্যে। প্লাস লাউটারো মার্টিনেজ মানে মুভ করে একটা কথা ছিল বার্সাতে, সেক্ষেত্রে এখন মুভ করবে না, সম্ভবত কন্ট্রাক্ট রিনিউ করবে আবার নতুন করে। তো ইন্টারে আসলে এটা একটা নেক্সট সিজনে, ট্রান্সফার, হ্যাঁ, এটা একটা সাইনিং এর মতন, হ্যাঁ। হ্যাঁ, তো নেক্সট সিজনে মানে জুভেন্টাসের তো মেইন কম্পিটিটর সম্ভবত ইন্টার মিলান হবে, সাথে লাৎসিও আটানাটা কম্পিটিশন দিবে। তো তোমার কি মনে হয় জুভেন্টাসের যে কারেন্ট স্কোয়াড, এর সাথে যদি লুইস সুয়ারেজ অ্যাড হয় বা আরো কিছু ট্রান্সফার অ্যাড হয়, ইন্টারের সাথে আসলে কতটুকু কম্পিটিশন হওয়ার মতো মানে তোমার কি মনে হয় পসিবিলিটি? তো যদি লাস্ট সিজনের আগে গত যায়, আমার 2018-19 শেষে যায়, তখন কিন্তু ইউভেন্টাসের সাথে বাকি ক্লাবগুলোর একটা বিশাল বড় গ্যাপ পড়ে গেছিল। তো গত সিজনে সারি এসে গ্যাপটা কমাই দিছে। তো এখন আমার মতে কন্তে এবার যেমনি করে ট্রান্সফার গুলো করতেছে, হাকিমি এক্সেপশনাল প্লেয়ার, দেখি কি হয় শেষ পর্যন্ত। ও সাইন করলে অনেক ভালো।
বাট এই যে কোলারভ, ভিদাল, এগুলা দেখে কিন্তু মানে বোঝা যাচ্ছে কন্তে হলো এই সিজনে সব ব্যাংক করতেছে, যে মানে যা হওয়ার সিজনে করা লাগবে ওর। কারণ ভিদাল, কোলারভ, এদের থেকে 2 বছর খেলা এক্সপেক্ট করাও কিন্তু অনেক বেশি। তো ও চাচ্ছে যা করার এই সিজনে করে ফেলবো আমরা। তো একটা অল ইন মেন্টালিটি আছে, তো এই কারণে কন্তে কিন্তু প্রিমিয়ার লিগে এসে প্রথমবারই লিগ জিতছিল, যেটা কিন্তু গার্দিওলাও পারে নাই। তো এদিক দিয়ে আসলে কন্তের অনেক কন্তে হয়তো ওর ওর ওই চেলসি মেন্টালিটিটা ব্যাক করতে পারে, জিতে যেতে পারে। ইন্টার মিলানের স্কোয়াড কিন্তু অনেক স্ট্রং। গোলকিপার হ্যান্ডানোভিচ, ডিফেন্সে হলো ডিব্রাই অনেক ভালো খেলতেছে। তারপর মিডফিল্ডে বারেলা, সেন্সি, উইং ব্যাক এখন হাকিমি, লেফট ব্যাক একটু প্রবলেম হইতেছিল, বাট এখন কোলারও আছে, কোলারও ব্যাকআপ অ্যাশলি ইয়াং আছে। আবার সানচেজ লাস্টে কিন্তু মোটামুটি শাইন করা স্টার্ট করছিল। তো সানচেজ, লোতারো, এরিকসেন, যদি এখন এরিকসেনের সাথে আসলে আবার কেন জানি কন্তে পছন্দ করতেছে না। যদি আমার মতে কিন্তু কন্তে যদি ওকে মিডফিল্ড থ্রিতে খেলায় একটা ভালো পটেনশিয়াল আছে, কারণ এরিকসেন কিন্তু একটা সময় ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা টপ 5 প্লে মেকার ছিল। তো ওইভাবে আর কি লতারো আর লুকাকু ক্লিক করলেই কিন্তু অনেক ম্যাচ এমনি চলে আসবে। আর ওদের মধ্যে যে পাসিংটা দেখছি এটা কিন্তু আসলে অনেক একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো ওই দিক দিয়ে ক্লিক করলে আসলে ইন্টার একটা ভালো প্রেসার দিবে। আর লাতভিও থেকে ওদের এবার অনেক ভালো করছে, বাট পুরাটাই ছিল কিন্তু ইমমোবিলের মানে টাইনে নিয়ে গেছে ইমমোবিলের এত দূর। ইমমোবিলের এই 35 গোল সিজনের মতো রিপিট করা পসিবল হবে না, বাট 25-26 গোল তো গেছে আবার দিতে পারে। বাট ওরা একটা ট্রান্সফার ছিল, যেটা হোক সেটা হলো ডেভিড সিলভা। খুবই ব্যাড লাক, এই ট্রান্সফারটা একেবারে লাস্ট মোমেন্টে ব্রেকডাউন করলো। ডেভিড সিলভা যদি চলে আসতো, ওদের মিডফিল্ডে একটা ক্রিয়েটর ল্যাক করতেছিল, এক্সপিরিয়েন্স ক্রিয়েটর, যেটা পেয়ে যেত ওরা। তো লাজিও, ইন্টার তো বললাম, আর আতালান্টার তো আসলে অনেক প্লেয়ারই চলে গেছে, অনেকে আবার লিঙ্কড আউট, গোসেন্স নাকি চলে যাবে। তো ওদের টিমটা আসলে যেটা বেশিটা একটা ওদের একটা বেশি মানে ফাইন্যান্সিয়াল স্ট্রং ক্লাব না, একবার ভালো করছে আর অন্য বড় ক্লাব গুলা জাস্ট ওদের ভেঙে ফেলতেছে। তো তাও আতালান্টার খুব পছন্দের একটা ক্লাব আমার, কারণ অনেক অনেক সুন্দর ফুটবল খেলে। আমি চাবো ওরা ভালো খেলুক, বাট আসলে কোত্থেকে প্লেয়ার পাবে আমি বুঝতেছি না ওরা। ইন্টারের তিনটার মধ্যে ইন্টারের চান্স বেশি বলবো আমি এবার ইভেন্টাসকে চ্যালেঞ্জ করার। ওকে, তো নেক্সট সিজনে তোমার যদি আমি মানে জুভেন্টাসের ফ্যান হিসেবে না হও, মনে করো তুমি একটা ইউনাইটেড ফ্যান, তো অলরেডি মানে আসলে ইউনাইটেড ফ্যানই, তো নিউট্রাল হিসেবে যদি ভাবো জুভেন্টাসের যে কারেন্ট স্কোয়াড কোয়ালিটি, জুভেন্টাসের আসলে কাপ আর পরে লিগ আর ইসিএল এ চান্স কত দেখো। আমরা কিন্তু একটা টিম মিস করি, সেটা হচ্ছে নেপোলি। নেপোলির কথা কিন্তু আসে না নেপোলি, একবার। হ্যাঁ। তো তোমার আসলে কি মনে হয়? তো আমি তো আসলে মানে নিউট্রালি, আমি তো আসলে বললাম আমি সিরিয়া ফ্যান, আসলে জুভেন্টাস খুব একটা আমার মানে এত ডমিনেট করে ভালো লাগে না যেন জুভেন্টাসকে। তবে এবার যদি বলি জুভেন্টাসের স্কোয়াডটা আমার মতে পিক করছিল অ্যালেগ্রির আন্ডারে, তখনই ওদের উচিত ছিল যে রিইনভেস্ট করে টিমটাকে আবার সাজায় গুছায় আনা। যদি আমি মানে বলি, যদি গোলকিপারে শেজনি গুড এনাফ, ডিফেন্সে ডিলেট আর ডেমিরাল, এই দুজন ভালো, বাট অনেক কাঁচা বয়স। ডিফেন্স তো যে A+ গ্রেড পাবে না ডিফেন্সে ওরা, কিন্তু এককালে কিন্তু ইউভেন্টাস মানে ছিল ডিফেন্স A+ গ্রেড। ইউভেন্টাসের ডিফেন্সই ছিল ইটালির ডিফেন্স, তো মানে ইতালির ন্যাশনাল টিমের ডিফেন্স ওরাই দিত। তো এটা তো নাই, এখন হয়তো এখন A- গ্রেড পাবে এরকম। মিডফিল্ডে তো আসলে মিডফিল্ডে অনেক সাইনিং করছে, যদি এরা ক্লিক করে তো ভালো, বাট এত ইয়াংস্টার একসাথে আসলে কি ক্লিক করবে আমি শিওর না। আর উইং ব্যাকের তো অবস্থা তো আগে উচিত খুব একটা ভালো না, জোড়াতালি দিয়ে চলতেছে। আর ওই যেটা কমেন্ট করলো আসাফ ভাই, যে সামনে ওদের ওই গোলের জন্য দ্বিতীয় রোনালদোর দিকে তাকায় থাকবে ওরা। তো এই জন্য আসলে এজ নিউট্রাল আমি মানে ওদের লিগ চান্স আগের চেয়ে হয়তো কমছে, বাট স্টিল আমার মতে ফেভারিট, সিরিয়াতে ফেভারিট ইউভেন্টাসই। বেশি ডিস্টেন্সে না, হালকা ডিস্টেন্স, ইউভেন্টাস ফেভারিট। কাপও তো আসলে লাখ, বাট ইউসিএল এ আসলে এই কোয়ালিটি দিয়ে যেটা ওদের খুবই কঠিন হবে। মানে যদি না ক্লিক করে, সবকিছু যদি না ক্লিক করে তাহলে আসলে পারবে না। ধর মানে ক্লিক করতে বলতে কি, অনেক ইজি অপোনেন্ট যদি পেয়ে যায় তাহলে তো জিতবে, বাট একটা কঠিন টিমের সাথে পড়লেই, যেমন বায়ার্নের সাথে জীবনও এই কোয়ালিটি বায়ার্নের সাথে জিততে পারবে না, পিএসজির সাথে যেটা খুব টাফ। প্রিমিয়ার লিগ অনেক টিম ওদের আটকা দিতে পারবে চাইলে এখন। ওকে, আমরা এবার আলিফের কাছে আসবো। নেক্সট সিজনের এক্সপেকটেশন, অবশ্যই লিগ ওয়ান আর কাপ ধরলাম জিতবে, ইসিএল আসলে কত দূর যাবে বলে মনে হয়? তো সো এক্সপেকটেশন বলতে ওইটাই আর কি, মানে পিজির এমন অবস্থা যে ওরা লিগ ওয়ান মানে জিতেও ট্রল হয়, মানে না জিতলে তো কি হবে এটা আমরা ভাবতেই পারতেছি না। সো দিক থেকে আশা করা যায় লিগ ওয়ান জিতবে, সেটা এখন যে স্কোয়াড ডেপথ আছে সব মিলে এটা মানে এটা
না জিতলে বরং এটা কি বলবো যে অবাক করার বিষয়। আর কাপগুলো হ্যাঁ যেটা বললো যে লাখের ব্যাপার আছে, বাট তারপরও মনে হয় না যে এটা কেমন সমস্যা হবে। লিওন মার্সে ওরা কম্পিটিটর, বাট ওদের সাথে ওই ম্যাচটা ভালো খেললে ইজিলি পারা যায়। বাট মেইন কাজ হচ্ছে আসলে ইউসিএল। বাট ইউসিএল যেটা হলো যে হ্যাঁ আমি যদি বলি সত্যি বলতে এবার কিন্তু আসলে অনেক চান্স ছিল, কারণ ফাইনাল পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আসলে ফাইনালে যদি দেখি হ্যাঁ বায়ার্ন অবশ্যই ডিজার্ভিং উইনার, রেসপেক্ট টু দেম অবশ্যই। বাট তারপরও পিএসজি যদি ওদের কাজগুলো মানে গোলগুলো চান্সগুলো যদি কাজে লাগাইতে পারতো তাহলে আসলে এইবার জিততেও জিততে পারতো। তো সেদিক থেকে নেক্সট সিজনে আবার যদি বলি আবার ফাইনাল পর্যন্ত যাওয়া, এটা অবশ্যই বড় একটা হিউজ চ্যালেঞ্জ হবে। কারণ হচ্ছে পরপর দুইবার ফাইনাল খেলা, এটা মানে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা ওসব লেভেলের টিম ছাড়া আসলে টাফ। কারণ পিএসজির আসলে যদি লেভেলের কথা বলি হ্যাঁ এটা একটা বিষয় আছে যে পিএসজি এই প্রথমবার ফাইনালে উঠলো মানে ওদের হিস্টোরি। তো সেই হিসাবে আবার ফাইনালে ওঠা এটা অনেক বড় আশাই হবে। বাট তারপরেও আমি আশা রাখবো হ্যাঁ নেইমার অবশ্যই চেষ্টা করবে, বাকি প্লেয়াররাও চেষ্টা করবে, সব মিলাই আমার মনে হচ্ছে আমি চাবো অ্যাটলিস্ট যেন ইউসিএল এর সেমি পর্যন্ত যায়। আর হচ্ছে অ্যাটলিস্ট যেন চোখ না করে, মানে অ্যাটলিস্ট যেন হচ্ছে মানে নিজেদের খেলাটা দিয়ে হারলে যেন খেলাটা দিয়ে হারে, এই আর কি। মানে অ্যাটলিস্ট যেন মানে ম্যানির মতো টিমের কাছে বা হচ্ছে অন্যান্য যারা টিম মানে অবশ্যই ম্যানি অনেক ভালো টিম, আমি ওদেরকে কিছু বলতেছি না, বাট মেইন কারণ হচ্ছে যেটা ছিল যে ওই সময়ের কাহিনীটা সবাই আমরা জানি, ওদের একটা ইয়াং টিমের কাছে হেরে যায়, মানে ওই ওই ওরকম যাতে না হয়, মানে চোখ যাতে না করে। তো এটাই থাকবে, আশা থাকবে অ্যাটলিস্ট সেমিফাইনাল, আর জিততে পারলে তো অবশ্যই বেশ ভালো, নেইমারের জন্য ভালো। ওকে, তো আজকে আমাদের মোটামুটি অনেক লম্বা ডিসকাশনই হলো সব টিম নিয়ে। আমরা শেষ করবো সবার কাছে একটু এক্সপিরিয়েন্স শুনে। আশিক রহমান ভাই, আপনার তো আজকে ফার্স্ট, আপনার কেমন লাগলো কথা বলে আজকে? আপনার মাইকটা একটু মিউট করা আছে। হ্যাঁ মানে বাংলাদেশে আসলে বায়ার্ন ফ্যান খুবই কম, তো তো কথা বলার আসলে প্ল্যাটফর্ম পাওয়া যায় না, তো কথা বলে অবভিয়াসলি ভালো লাগছে সবার সাথে শেয়ার করতে পারা। আর আশা করবো সবাই খেলা দেখবে বায়ার্নের, এই আর কি। ওকে, তো সালমান ভাই আপনার কেমন লাগলো আজকে? হ্যাঁ আমিও একটা কথা বলবো যে আহ, বাংলাদেশে সত্যি বায়ার্নের মতো টিমের জন্য মানে ফ্যান অনেক কম, বাট লাস্ট সিজন যেমন খেলছে এটা ফ্যান বাড়বে আস্তে আস্তে আমি মনে করি। আর এই প্ল্যাটফর্মে এসে মানে কথা বলে ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, ফার্স্ট বারের মতো যেহেতু আসলাম এবং ভালো লাগছে আমার কাছে অনেক। আচ্ছা, বাইরে খেলা দেখতে আসলে ভালো লাগে, কিন্তু ততক্ষণই ভালো লাগে যতক্ষণ নিজের দলের সাথে না পড়ে। আশা করি কারো টিমের সাথে ব্যান পড়বে না, এছাড়া আমরা এনজয় করতে পারবো। তো যদি নাফির কাছে আসি, তুমি আগে একটা এপিসোডে ছিল, আজকে কেমন লাগলো আজকে হ্যাঁ ডিফাইন পার্সপেক্টিভে কথা বলে? তো আমার মানে ইউনাইটেড নিয়ে আসলে কত কথা বলবো এটা এক্সপেকটেশন ছিল, বাট আসলে সিরিয়া নিয়ে কখনো বা ইভেন্টাস সিরিয়া নিয়ে কোনো কথা বলা হবে এটা এক্সপেক্ট করিনি। এই জন্য আসলে একটু ভালো লাগছে, কেন আমি আসলে সিরিয়া অনেক ভালোই ফলো করি, প্রিমিয়ার লিগের পরে সিরিয়া অনেক দেখি, তো ওদের নিয়ে কথা বলতে ভালো লাগছে, এই জন্য অনেকের ইন্টারেস্ট আছে আমি জানি, ওরাও আসলে সিরিয়া দেখুক, ইভেন্টাসের খেলাও গত সিজন পেইনফুল ছিল, বাট পিল্লো হোপফুলি পিল্লোর খেলা, পিল্লো যদি ওর যে যেমনি ফুটবল খেলতো ওরা যদি ফিরে আনতে পারে তাহলে তো আসলে মানুষজন এনজয় করবে, এই জন্য কথা বলতে পারে ভালো লাগছে যে এটা একটা যদি একটা ভালো ফিউচার হয় সিরিয়াল। ওকে, আলিফ তো কেমন লাগলো? হ্যাঁ প্রথম কথা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি হচ্ছে ওরকম যদি বলি আমার পার্সোনাল কথা বলি, প্রিমিয়ার লিগে আমি মোটামুটি কোনো একটা স্পেশাল ফ্যান, কোনো ক্লাবের স্পেশাল ফ্যান না, নিউট্রাল ফ্যান হিসেবে খেলা দেখি। আর যদি বলি রিয়াল মাদ্রিদ ফ্যান, সাথে সাথে হচ্ছে এখন যদি বলি পিজি ফ্যান, বলবে হচ্ছে একটা কথা টার্ম আছে প্লাস্টিক। তো মেন বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে আসলে হ্যাঁ পিজি ফ্যান জিনিসটা আগে অবশ্যই তেমন একটা ছিল না, নেইমার যাওয়ার পর যারা ব্রাজিল ফ্যান ছিল তারা টুকটাক সাপোর্ট করে। এখন এই জিনিসটাকে আসলে আমাদের মানে এটাকে আসলে আমাদের আমার মনে হয় যে আমি সবার উদ্দেশ্যে বলতেছি এটা শর্ট ভাবে নেওয়া উচিত, মানে এই জিনিসটাকে সবাই যেভাবে দেখে যে হচ্ছে মানে এখন কেন পিএইচজি ফ্যান করতেছে বা হচ্ছে কেন করবে, কারণ নিশ্চয় সবকিছু তো একটা শুরু আছে। তো আমার যেটা মনে হয় যে হ্যাঁ পিএইচজির এই পারফরমেন্সের মধ্য দিয়ে পিএইচজি আস্তে আস্তে আরো ফ্যান হবে এবং আস্তে আস্তে মানে মানুষজন পিএইচজির খেলা আরো বেশি ফলো করবে, লিগ ওয়ান আরো বেশি ফলো করবে, এটাই কামনা থাকবে আর কি। আর মোটামুটি এটাই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং, এন্ড আশা করি সামনেও ইনশাআল্লাহ আরো ভালো হবে এই জিনিসগুলো, এইটা অব্যাহত থাকবে। ওকে, তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আশা করি আমরা মিটসেন আবার কথা বলবো, তখন যেন সব ক্লাবেরই যার যার এক্সপেকটেশন সেটা ক্লিয়ার থাকে। তো সবাইকে আবার ধন্যবাদ আসার জন্য আজকে। থ্যাংক ইউ। এবার আজকে আমরা শেষ করছি। বাই। থ্যাংক ইউ ভাইয়া।